ভারত পারমাণবিক অস্ত্র বানাতে পেরেছে, পাকিস্তানও পেরেছে, উত্তর কোরিয়াও পেরেছে, তাহলে বাংলাদেশ পারবে না কেন? বাংলাদেশ কি প্রযুক্তিতে এতটাই পিছিয়ে, নাকি বিশ্বের বড় শক্তিগুলো বাংলাদেশকে সেই সুযোগই দেবে না? আর রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে? বাংলাদেশ যদি সত্যিই চায় তাহলে কি একদিন পারমাণবিক শক্তিধর দেশে রূপান্তর হতে পারবে? আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ নয়, কোনো গুজব নয়, শুধু বাস্তবতা নিয়ে কথা বলবো। দেখুন, বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা হলেই একটা প্রশ্ন বারবার উঠে আসে, আমাদের কি পারমাণবিক বোমা বানানো উচিত? কারণ অনেকের মনে হয় ভারতের কাছে আছে, পাকিস্তানের কাছেও আছে, তাহলে বাংলাদেশের কাছে কেন থাকবে না? প্রশ্নটা শুনতে খুব সহজ, কিন্তু উত্তরটা ততটা সহজ নয়। কারণ পারমাণবিক অস্ত্র শুধু বিজ্ঞান বা প্রযুক্তির বিষয় না, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা। তাই আজ আমরা দেখব বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে। চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই শুরু করি। বাংলাদেশ কি প্রযুক্তিগতভাবে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? উত্তর হলো একদম অসম্ভব নয়। কারণ বাংলাদেশ এখন আর 30-40 বছর আগের বাংলাদেশ নয়। দেশের নিজস্ব প্রকৌশলী আছে, বিজ্ঞানীও আছে, পারমাণবিক খাতে প্রশিক্ষিত জনবলও তৈরি হচ্ছে। রংপুর প্রকল্পে কাজ করতে গিয়ে অনেক বাংলাদেশি প্রকৌশলী আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করেছে। তাই কেউ যদি বলে বাংলাদেশের বিজ্ঞানীরা কিছুই পারে না, তাহলে সেটা ঠিক হবে না। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো আর পারমাণবিক অস্ত্র বানানো এক জিনিস না। অনেকে এই দুইটা গুলিয়ে ফেলে। বিদ্যুৎ কেন্দ্রের কাজ হলো বিদ্যুৎ তৈরি করা, আর অস্ত্র তৈরির জন্য লাগে সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থা, ভিন্ন গবেষণা, ভিন্ন উপকরণ এবং ভিন্ন অবকাঠামো। তাই শুধু প্রযুক্তি থাকলেই হবে না, আরও অনেক কিছু দরকার। তবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয়, ভারত যদি পারে বাংলাদেশ কেন পারবে না? আসলে ভারত যখন তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে তখন তারা কয়েক দশক ধরে গবেষণা করেছে, হাজার হাজার বিজ্ঞানী কাজ করেছে, বিপুল অর্থও খরচ হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত অনেক আগে থেকেই নিজস্ব পারমাণবিক গবেষণার ভিত্তি তৈরি করেছিল। এরপর ধীরে ধীরে তারা সেই সক্ষমতা বাড়িয়েছে। অর্থাৎ এটা রাতারাতি হয়নি। পাকিস্তানের ক্ষেত্রেও একই ঘটনা, তারাও বহু বছর ধরে বিশাল কর্মসূচি চালিয়েছে, অনেক আন্তর্জাতিক চাপও সহ্য করেছে। তাই বাস্তবতা হলো পারমাণবিক অস্ত্র বানানো কোনো 1-2 বছরের প্রকল্প নয়, এটা কয়েক দশকের যাত্রা। এখন আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, রংপুর কি ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে? প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো সামরিক প্রকল্প নয়, এটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আয়তায় পরিচালিত হয়। ফলে কেউ চাইলে এটাকে গোপনে অন্য কাজে ব্যবহার করতে পারবে না। তবে রংপুরেরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি হলো জ্ঞান ও অভিজ্ঞতা। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। নতুন প্রকৌশলী তৈরি হচ্ছে, নতুন দক্ষতাও তৈরি হচ্ছে, গবেষণার সুযোগও বাড়ছে। কিন্তু এর মানে এই নয় যে রংপুর থেকে সরাসরি বোমা তৈরি করা যাবে। এই ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না। কিন্তু আসল বাধা কি প্রযুক্তি? এখানে এসে গল্পটা আরও মজার হয়ে যায়। কারণ অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা প্রযুক্তি নয়, সবচেয়ে বড় সমস্যা অন্য জায়গায়। আর সেই দেয়ালের নাম হলো আন্তর্জাতিক রাজনীতি। আজকের পৃথিবীতে কোনো দেশ গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে সেটা খুব বেশি দিন লুকিয়ে রাখা কঠিন। কারণ স্যাটেলাইট আছে, গোয়েন্দা সংস্থা আছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণও আছে। ফলে বড় কোনো কর্মসূচি শুরু হলে বিশ্ব শক্তিগুলো খুব দ্রুত সেটা বুঝে যাবে। আর তখনই শুরু হয় চাপ, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক চাপ। যেমন উত্তর কোরিয়ার নাম আমরা সবাই জানি, আজ তারা পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু সেই অবস্থানে পৌঁছতে তাদের কি মূল্য দিতে হয়েছে? বছরের পর বছর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট, বৈশ্বিক বিচ্ছিন্নতা। তারা পারমাণবিক অস্ত্র পেয়েছে ঠিকই, কিন্তু সেই পথ মোটেও সহজ ছিল না। তাই প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই ধরনের মূল্য দিতে প্রস্তুত? আমার মতে বাস্তব উত্তর সম্ভবত না। এখন আসি সবচেয়ে বাস্তব জায়গায়, টাকার হিসাবে। অনেক মানুষ মনে করেন একটা বোমা বানালেই তো হলো। বাস্তবে ব্যাপারটা এমন না। একটি পারমাণবিক কর্মসূচি মানে শুধু গবেষণা নয়, বিশাল নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ অবকাঠামো, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষিত জনবল এবং অবিরাম বিনিয়োগ। অর্থাৎ খরচ শুধু শুরুতেই নয়, বছরের পর বছর চলতে থাকে। বাংলাদেশ বর্তমানে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, জ্বালানি এবং সামরিক আধুনিকীকরণে বিনিয়োগ করছে। তাই প্রশ্ন উঠতেই পারে, একই অর্থ দিয়ে আরও আধুনিক বিমান, ড্রোন, মিসাইল এবং এয়ার ডিফেন্স কেনা কি বেশি কার্যকর হবে না? বোমা বানালেই কি সব কাজ শেষ? এখানে আরেকটি বড় ভুল ধারণা আছে। অনেকে ভাবেন বোমা বানালেই তো সব শেষ। আসলে তখনই নতুন সমস্যা শুরু হয়, কারণ সেই অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাবে কিভাবে? এর জন্য লাগে নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম, যেমন দূরপাল্লার মিসাইল, বিশেষ বিমান অথবা উন্নত সাবমেরিন। বিশ্বের বড় বড় পারমাণবিক শক্তিগুলোর কাছে এই পুরো ব্যবস্থাই রয়েছে। শুধু বোমা নয়, পুরো নেটওয়ার্ক রয়েছে। তাই পারমাণবিক অস্ত্র আসলে একটি সম্পূর্ণ ব্যবস্থা, শুধু একটি বস্তু নয়।
তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তব পথ কি? পারমাণবিক অস্ত্র নাকি অন্য কিছু? বর্তমান বিশ্বের অনেক শক্তিশালী দেশ পারমাণবিক অস্ত্র ছাড়াও অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। উন্নত রাডার, আধুনিক এয়ার ডিফেন্স, সশস্ত্র ড্রোন, নির্ভুল মিসাইল, সাইবার সক্ষমতা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী। তাই অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের জন্য সামরিক শক্তি আধুনিক করাই সবচেয়ে বাস্তব পথ। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি যদি বাংলাদেশের নীতি নির্ধারক হতেন তাহলে কোন পথ বেছে নিতেন? পারমাণবিক অস্ত্রের পথ নাকি আধুনিক ড্রোন, মিসাইল এবং এয়ার ডিফেন্সের পথ? আপনার মতামত কমেন্টে লিখুন।